সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? দূর দূরান্তে যে যেখানে থাকো না কেন, বাসায় থাকবে, সুস্থ থাকবে। আমাদের শহীদ মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের রইল শুভকামনা এবং আন্তরিক অভিনন্দন এবং সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসে। আমি ইমরান হোসেন, শহীদ মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়, সোনাইমুড়ি, নোয়াখালী। এ পর্যায়ে আমি তোমাদেরকে বীজগণিতিক রাশিমালার যে গুণ এবং ভাগ, বীজগণিতীয় যে গুণ এবং ভাগ, তোমরা অনেকে ভয়ে আছো। আমি এ পর্যন্ত প্রায় 4 থেকে 5টা লেকচারে বীজগণিতীয় গুণ তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। এই পর্যায়ে আমি বীজগণিতীয় রাশির ভাগটা আজকে তোমাদের বীজগণিতিক ভাগ নিয়ে আমি আজকে আলোচনা শুরু করব। তোমরা দেখতে পাচ্ছ বীজগণিতীয় ভাগের আলোচনা শুরুতে এই লেকচারটা আমার বীজগণিতীয় রাশির গুণ এবং ভাগের লেকচারের শুরুতে আমি একটা পদ নিয়ে এসেছি। যদিও পদ নিয়ে আমি এর আগেও আলোচনা করেছি, কিন্তু এখন আমি আবারও এখানে একটা পদ নিয়ে এসেছি। ডাইরেক্ট কোনো ভাগ অঙ্ক এখন করাচ্ছি না, যদিও আমার আলোচনা বিষয়বস্তু হচ্ছে বীজগণিতীয় রাশির ভাগ। আমি ভাগ করাচ্ছি না, আমি এখানে আগে পদ নিয়ে এসেছি। আমরা যে ভাগ করব, কাকে ভাগ করব, কাকে দিয়ে কাকে ভাগ করব, মূলত একটা পদ দিয়ে একটা পদকে, বা এক পদ বিশিষ্ট রাশি দিয়ে 2 পদ বিশিষ্ট রাশিকে বা 3 পদ বিশিষ্ট রাশিকে ভাগ করবে। এই যে পদ সম্পর্কে ধারণা এর আগেও দিয়েছি, এখনো আমি হালকা পাতলা পদ সম্পর্কে ধারণা দেবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা পদ লিখেছি যে +2x⁴। এখানে প্রত্যেকটি পদের আলাদা আলাদা নামকরণ রয়েছে। যে এটা প্লাস বলতে চিহ্ন প্রতীক বোঝাচ্ছে, 2 বলতে এটা সংখ্যার প্রতীক বোঝাচ্ছে, x বলতে এটা অক্ষর প্রতীক বোঝাচ্ছে, এবং 4 বলতে এটাকে সূচক বা আমরা পাওয়ার বলে ইন্ডিকেশন করে থাকি। যাই হোক, যখন আমরা একটা পদ দিয়ে আরেকটা পদকে ভাগ করব, বা এক পদ বিশিষ্ট রাশি দিয়ে আমরা 2 পদ বা 3 পদ বা 4 পদ বিশিষ্ট রাশিকে ভাগ করব, তখন এই ভাগ হওয়ার সময় যে চিহ্নগুলোর আলাদা আলাদা ভাগ হবে তোমরা দেখতে পাচ্ছ যে চিহ্নের ভাগ, সংখ্যার ভাগ, চলক ও সূচকের ভাগ। আসলে আমি প্রত্যেকটা জিনিসকে এখানে আলাদা আলাদা করে ভাগ করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথমত তোমরা দেখতে পাচ্ছ চিহ্নের ভাগ। আমি কিন্তু সচরাচর কোনো ভাগ অঙ্ক নিয়ে শুরু করিনি, আমি বেসিক নিয়ে শুরু করেছি। যে ভাগের এই ক্লাসটা বুঝবে সে পরবর্তী ক্লাসগুলো বুঝবে। যাই হোক, প্রথমত তোমরা দেখতে পাচ্ছ চিহ্নের ভাগ। চিহ্নের ভাগটা কেমন হয়ে থাকে? যেমন আমরা প্লাস দিয়ে মাইনাসকে ভাগ করব, বা মাইনাস দিয়ে প্লাসকে ভাগ করব, বা প্লাস দিয়ে আমরা প্লাসকে ভাগ করব, বা মাইনাস দিয়ে আমরা মাইনাসকে ভাগ করব। কিভাবে ভাগ করতে পারি একটু শুরু করা যাক। চিহ্নের ভাগ এটাকে কি বলবো আমরা? চিহ্নের ভাগ। যখন এই আলাদা আলাদা চিহ্নের ভাগগুলো তুমি বুঝবে, বা সংখ্যার ভাগটা বুঝবে, বা চলক ও সূচকের ভাগটা আলাদা আলাদা করে বুঝবে, তখন তোমার ভাগগুলো করাতে, ভাগ অঙ্ক করাতে আর কোনো ধরনেরই সমস্যা হবে না। শুরু করা যাক কিভাবে চিহ্নের ভাগ করা যায়। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্লাস, তো এখানে যেহেতু প্লাস থাকে তোমাকে প্লাসের নামটা পড়তে হবে। তোমাকে এখানে একের নামটা পড়লে হবে না, 2 এর নামটা পড়লে হবে না। তো প্লাসের নামটা আবার কেমন হতে পারে? তো প্লাসের নামটা আবার আরেকটা বিষয় হচ্ছে, এখানে আছে মাইনাস, তোমাকে এখানে মাইনাসটা মিলাইতে হবে। যেমন আমরা ছোটবেলায় অঙ্ক করেছি, এখানে 4টা আমাকে এখানে মিলাইতে হবে। এখানে আছে কত? 2। তাহলে এখানে 2 হলে আমাকে 2 এর নামটা পড়তে হবে, 2 এর নামটা পড়ে আমাকে এখানে 4 মিলাইতে হবে। 2 2 4। ঠিক আছে, কিভাবে এখানে আছে কি? প্লাস, তো প্লাসের নামটা পড়তে হবে। এখানে আছে কি? মাইনাস, কাকে মিলাইতে হবে? মাইনাসকে মিলাইতে হবে। তাহলে এখন তুমি নিজে চিন্তা করো যে এখানে আছে প্লাস, এখানে মাইনাস মিলানোর জন্য আমি এখানে কি দিতে পারি? খুব ভালো করে চিন্তা করো যে এখানে মাইনাসটা মিলাইতে হবে, আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস কি হলো না? হলো না। আমাকে এখানে প্লাস মিলাইতে হবে। শুরু করা যাক। প্লাসে মাইনাসে মাইনাস, তাইলে হলো? হ্যাঁ, হয়েছে। তাহলে বোঝা গেল যে প্লাস দিয়ে মাইনাসকে পূরণ করলে মাইনাস পাওয়া যাবে। সো আমরা আমাদের কাঙ্ক্ষিত যে মাইনাস, সেই মাইনাসটা আমরা পেতে পারি, বা এইভাবে পাবো। আশা করি এটা বুঝেছো। আরেকটা প্র্যাকটিস করি আমরা। চিহ্নের ভাগ আছে, এখানে কি? মাইনাস, এখানে কত মিলাইতে হবে? প্লাস। সো কি করতে হবে? আমাকে এখানে মাইনাসের নামটা পড়তে হবে। তাহলে মাইনাসের নামটা কেমন হতে পারে? যেমন ধরো এখানে আছে মাইনাস, তা আমি এখন কি করব? যদি এখানে মাইনাস থাকে, তো শুরু করা যাক, আমরা একটা প্র্যাকটিস করি। যেমন আমি এখানে প্লাসটা মিলাইতে হবে। তো ধরো মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে কি হলো না? হলো না। কিন্তু আমার কেন হলো না? আমার এখানে তো আছে প্লাস, এখানে কত মিলতে হবে? প্লাসই মিলতে হবে, কিন্তু আমার তো এখানে মিলছে মাইনাস। কেন মাইনাস হলো? আমি এই মাইনাস দিয়ে প্লাসকে পূরণ করার কারণে এখানে মাইনাস হলো। বাট আমার এখানে মাইনাস মিলানোর কোনো না, আমাকে এখানে যেভাবে হোক প্লাস মিলাইতে হবে। যেমন করে এখানে আমরা 2 এর নামটা পড়লে 4 মিলাই, ঠিক একইভাবে এখানে আমরা মাইনাসের নামটা পড়ে প্লাসকে মিলাইতে হবে। তো
তো আরেকটা দেখি আরেকটা নামটা পড়ি, মাইনাসে দেখি মাইনাসে কি বলতো দেখি প্লাস, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে প্লাস সেই প্লাসটা আমরা মিলাতে পারছি। এরপরে দেখতে পাচ্ছ এখানে প্লাস, দেখতে পাচ্ছ প্লাস প্লাস, তাহলে আমরা এখন এখানে কিসের নামটা পড়বো, প্লাসের নামটা পড়বো। প্লাসের নামটা পড়ে কি মিলাবো, এ প্লাসটাকে মিলাবো। তো কিভাবে, মানে এ প্লাস দিয়ে কাকে পূরণ করলে আমার এখানে প্লাসটা মিলবে, তাহলে এ প্লাস দিয়ে কাকে পূরণ করলে শুরু করা যাক। দেখি প্লাস দিয়ে মাইনাসকে পূরণ করি, দেখি প্লাসে মাইনাসে মাইনাস কি মিললো, না মিললো না। তাহলে আমি এখানে কি করব, তাহলে দেখি আরেকটা নামটা পড়ে প্লাসে প্লাসে প্লাস, হ্যাঁ এখন গিয়ে মিললো। এরপরে আসো এখানে আরেকটা প্র্যাকটিস করা যাক, মাইনাস মাইনাস। এখন আমি এর মাইনাস সাথে এর মাইনাস এর নামটা পড়তে হবে, মাইনাস দিয়ে কাউকে না কাউকে পূরণ করতে হবে, আর কিসের উদ্দেশ্যে, এই মাইনাসটাকে মিলানোর উদ্দেশ্যে। এখন তুমি যদি চাও আমি মাইনাস দিয়ে কে পূরণ করবো, আমার কোনো আপত্তি নেই। তুমি যদি মাইনাস দিয়ে কে পূরণ করে যদি এই মাইনাসটা পাও, আমার কোনো আপত্তি নেই। এবং মাইনাস দিয়ে যদি 1 কে পূরণ করে যদি এই মাইনাসটা পাও, তারপরে কোনো আপত্তি নেই। শুরু করা যাক। মাইনাস দিয়ে যদি আমি 1 কে পূরণ করি, কি মাইনাসটা পাবো, না পাবো না। মাইনাস দিয়ে যদি এ কে পূরণ করি, তাহলে কি মাইনাস পাবো, না তাও পাবো না। তো কি করতে হবে আমাকে, তো মাইনাস দিয়ে দেখি আমরা মাইনাসকে পূরণ করি, মাইনাসে প্লাস, এটা কি হলো, না তাও হলো না। কেননা আমার এখানে আছে মাইনাস, বাট আমার এখানে মিললো প্লাস। এখন আমাকে যদি কেউ প্রশ্ন করে কেন প্লাস হলো, তো আমি উত্তরে দিতে পারবো যে এই জন্য প্লাস হলো যে মাইনাসে প্লাস, অর্থাৎ মাইনাস দিয়ে মাইনাসকে পূরণ করার কারণে আমার এখানে প্লাস মিলেছে। তো এখানে প্লাস, এখন যদি প্রশ্ন করা হয় অঙ্ক কি হয়েছে, না অঙ্ক তো হয়নি। তাহলে কোন জায়গায় ভুল, ভুল হচ্ছে এই জায়গায়, না মাইনাস দিয়ে মাইনাসকে না, মাইনাস দিয়ে যদি আমি প্লাসকে পূরণ করি, যে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। আশা করি তোমরা চিহ্নের ভাগগুলো বুঝছো। আমি আবারও বলছি যে পদের আলাদা আলাদা যে 4টা জিনিস রয়েছে, চিহ্ন প্রতীক, সংখ্যা প্রতীক, অক্ষর প্রতীক এবং সূচক, এই প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা চিন্তা করলে তখন কিন্তু অঙ্ক করাতে সুবিধা হবে। আশা করি তোমরা চিহ্নের ভাগটা বুঝেছো। এরপরে আসো, চিহ্নের ভাগ না বোঝা ছাড়া অঙ্ক ধরাটা বোকামি হবে। সো আমরা চিহ্নের ভাগটা ভালো করে বুঝবো। এরপর আসে সংখ্যার ভাগ। সংখ্যার ভাগটা কিভাবে করতে পারি, একদম সহজ। ধরো যেমন এখানে আছে কত, এখানে আছে 2, এখানে আছে কত 4, তো 2 এর নামটা পড়ে আমাকে 4 মিলাতে হবে। 2 এর নামটা কয়বার পড়লে আমার 4 মিলবে, 2 এর নামটা 2 বার পড়লে আমার এখানে 4 মিলবে। এগুলা একদমই ইজি। আমাদের বইয়ে বা আমরা যে ভাগ অঙ্ক সামনের দিকে করবো এগুলাই এরকমই। এরপর আসে চিহ্নের ভাগ গেল, সংখ্যার ভাগ গেল। এবার আসো আমরা চলক ও সূচকের ভাগ। এই পয়েন্টটা অত্যন্ত কঠিন। চলক ও সূচকের ভাগটা বিষয়টা এরকম, আমি যোগ এবং বিয়োগের ক্ষেত্রে একটা কথা বলেছি, সবসময় যোগ এবং বিয়োগের ক্ষেত্রে, বিয়োগ এবং ভাগের ক্ষেত্রে, যোগ এবং বিয়োগ সেটা পুরোটা ডিপেন্ড করে চলক ও কিসের উপর, সূচকের উপর। চলক ও সূচক মিল থাকতে হবে। চলক সূচক মিল না থাকলে যোগ এবং বিয়োগ করা যাবে না। এবং গুণ এবং ভাগের ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখতে হবে, শুধু চলক। গুণ এবং ভাগের ক্ষেত্রে শুধু চলকের মিল থাকতে হবে। এখানে চিহ্ন কোনো ফ্যাক্ট না, চিহ্ন কোনো ফ্যাক্ট না, সংখ্যা কোনো ফ্যাক্ট না, চলক সূচক ফ্যাক্ট। কিসের ক্ষেত্রে, যোগ এবং বিয়োগের ক্ষেত্রে। যোগ এবং বিয়োগের ক্ষেত্রে চলক এবং সূচকটাই গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। এটা না হলে কিন্তু যোগ এবং বিয়োগ করা যাবে না। ঠিক একইভাবে গুণ এবং ভাগের ক্ষেত্রে সূচক না, চলকটাই মেইন ফ্যাক্ট। তাহলে এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখন আমরা কিসের কাজ করতে যাচ্ছি, চলক ও সূচকের ভাগ। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় এরকম কি হবে, হ্যাঁ হবে, হবে। কেন হবে, এই জন্য হবে যে এখানে তো পাওয়ার পর দ্যাট মিন্স সূচক মিলে নাই, সো অঙ্কটা কি হবে, হ্যাঁ হবে। তো আমি আগে বলেছি গুণ এবং ভাগে চলক মিল থাকতে হবে, গুণ এবং ভাগের চলক মিল থাকতে হবে। চলক মিল থাকলেই হবে। চিহ্নের কোনো মিল আছে বা না আছে, বা সংখ্যার কোনো মিল আছে বা না আছে, বা তোমার যে অক্ষর প্রতীক যেটা বা আক্ষরিক সহগ যেটা বা চলক যেটা, সেটার কি মিল আছে বা না আছে, সেটা মিল না থাকাটাও বাঞ্ছনীয়, কোনো প্রবলেম হবে না। তবে চলকটা মিল থাকতে হবে। চলক এখানে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। তোমরা দেখতে পাচ্ছ এখানে চলক মিল রয়েছে, সো আমরা এই ভাগ অঙ্কটা করতে পারবো। এরপরে আসো আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, যেমন a⁴ ভাগ a²। এরপরে ধরো আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, যে ধরো x⁶ ভাগ কত, 6³ আসলে আমরা অঙ্কগুলো কিভাবে করব। এই অঙ্কগুলো করার প্রায় 3টা নিয়ম রয়েছে। 1 নম্বর নিয়ম, ধরো আমি এই অঙ্কটা 3 নিয়মে করছি। অঙ্কটা আমরা এভাবে করতে পারি, a²
এভাবে করতে পারি এ স্কোয়ার এখানে কত মিলতে হবে এ কিউব মিলতে হবে এখানে এই আছে কয়টা দুইটা এখানে এই আছে কয়টা তিনটা তাহলে তুমি যদি মনে করো যে এ স্কোয়ারের সাথে 1 কে পূরণ করলে যদি এ কিউব মিলে আমার কোনো আপত্তি নেই শুরু করা যাক এ স্কোয়ার দিয়ে আমি 1 কে পূরণ করব এ স্কোয়ার দিয়ে যদি 1 কে পূরণ করি তো এ স্কোয়ার 1 এ স্কোয়ার এটা কি মিললো না মিলে নাই তা বুঝা গেল যে এ স্কোয়ার দিয়ে 1 কে পূরণ করলে এ কিউব মিলবে না তুমি যদি এ স্কোয়ার দিয়ে 2 কে পূরণ করে যদি এ কিউব মিলাতে পারো আমার কোনো আপত্তি নেই দেখো শুরু করা যাক এ স্কোয়ার দিয়ে 2 কে পূরণ করব দেখি কি হয় এ স্কোয়ার দিয়ে 2 কে পূরণ করলে হবে 2a স্কোয়ার তো কি এটা কি মিললো না মিললো না তাহলে বুঝে গেল যে আমাকে এই স্কোয়ার নামটা পড়তে হবে অর্থাৎ এই স্কোয়ারের সাথে এমন কাউকে পূরণ করতে হবে যাতে আমার কি মিলে এ কিউব মিলে তো দেখা যাক আমি এ স্কোয়ার দিয়ে বি কে পূরণ করি তো এ স্কোয়ার দিয়ে বি কে পূরণ করলে তো হবে এ স্কোয়ার বি আমার সাথে এখানে আছে এ কিউব এখানে মিললো এ স্কোয়ার বি তো এখানে উপরে যা আছে নিচে তা মিলাতে হবে তো বুঝে গেল যে এ স্কোয়ার দিয়ে বি কে পূরণ করলে এ কিউব মিলবে না তাহলে কি করতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো এই দুইটা এখানে আরেকটা এ দিলে মোট এখানে কয়টাই হবে তিনটেই হবে তাহলে এই অঙ্কটা এক নিয়মে বুঝছো এই অঙ্কটাকে আমি আরেকটা নিয়মে করাই এই অঙ্কটা 2 নম্বর নিয়ম সেটা হচ্ছে এই অঙ্কগুলো জানাইলে আমরা এভাবে করতে পারি যে এ স্কয়ার এবং কত এ কিউব সেটা কিভাবে যে আমরা এটাকে লঘিষ্ঠ আকার বা লঘিষ্ঠকরণ বলা হয় এ কিউব দিয়ে এ স্কয়ার দিয়ে এ কিউবকে কাটলে আর কি থাকবে শুধুমাত্র এ থাকবে তাহলে এখানে উত্তর পেলাম এ এখানে উত্তর পেলাম এ আসো অঙ্কটা আমরা আরেকটা সিস্টেমে করি সেটা হচ্ছে এই যে এখানে যেভাবে দেওয়া আছে যে প্রশ্নটা এটা এখন আমরা এখানে কি করতে পারি এ কিউব ভাগ এ স্কয়ার কি করতে পারি যে ভাগের বেলায় পর কি হবে গুণ হবে বিয়োগ হবে ভাগের বেলায় পাওয়ারটা কি হবে বিয়োগ হবে এই বিষয়টা তো আশা করি তোমাদেরকে আমি আগে বলেছি যে গুণের বেলায় পাওয়ারটা যোগ হবে এবং ভাগের বেলায় পাওয়ারটা বিয়োগ হবে ভাগের বেলায় পাওয়ার বিয়োগ ভাগের বেলায় পাওয়ার বিয়োগ সংখ্যা বিয়োগ না সংখ্যা ভাগী হবে ভাগের বেলায় সংখ্যা ভাগী হবে গুণের বেলায় সংখ্যা গুণে হবে তো এই যে একটা বিষয় যে সংখ্যা কি আর পাওয়ার এই যে 2টা সংখ্যা 4 সংখ্যা বাট 2টা এখানে আসলে সংখ্যা প্রতীক হিসেবে ইউজ করা হয়েছে 4টা কিন্তু এখানে সংখ্যা প্রতীক হিসেবে ইউজ করা হয় না যদিও 4টা একটা সংখ্যা বাট এখানে সংখ্যা হিসেবে আমি কাউন্ট করতে পারবো না 4টা হচ্ছে একটি সূচক তাহলে বোঝা গেল যে গুণের বেলায় আমরা অনেকে এই বিষয়টা একটু ভুল করি যে গুণের বেলায় পাওয়ার যোগ সংখ্যা যোগ না গুণের বেলায় সংখ্যা তো গুণই হবে বাট পাওয়ার যোগ তাহলে সংখ্যা এবং পাওয়ারের মধ্যে কিন্তু তফাৎ আছে তো আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে দেখতে পাচ্ছ a কিউব ভাগ a স্কয়ার এখন আমি এখানে কি করতে পারি গুণ আমরা জানি যে ভাগের বেলায় পাওয়ারটা বিয়োগ হবে সো এটা ভাগের বেলা ঠিক আছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই পাওয়ার এখানে কত 3 এখানে পাওয়ার কত 2 তো 3 থেকে 2 গেলে আর কি থাকে 1 a টু দি পাওয়ার 1 যে কথা শুধু a একই কথা তাহলে তিনও সিস্টেমে করে আমি এই সিস্টেমে করে a পাইছি যেমন এই সিস্টেমে করেও কিন্তু আমি a পাইছি এবং এই সিস্টেমে করেও কিন্তু আমি কি পাইছি a পাইছি আশা করি তোমরা চলক এবং সূচকের ভাগগুলো বুঝছো আসো আমরা আরো দুইটা প্র্যাকটিস করি এখানে কি দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ হ্যাঁ তবে এই তিনটা নিয়মের মধ্যে এই নিয়মটা করাটা শ্রেয় এই নিয়মটা করা শ্রেয় কেন এই নিয়মটা করবে কথাটা বলে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা অনেকেই যে ভুল কাজটা করে থাকি 1 থেকে 12 বইয়ের 4.2 এর 1 থেকে 12 এই কথাটা খুব ভালো করে শুনে রাখো 1 থেকে 12 আমরা অনেকেই অঙ্কগুলোকে লঘিষ্ঠ আকারে করে থাকি মানে এইভাবে করে থাকি a স্কয়ার টু দি পাওয়ার 4 খুব ভালো করে খেয়াল করো 1 থেকে 12 আমরা অনেকেই লঘিষ্ঠ আকারে ভাগগুলো করে থাকি আমি বলছি না এই সিস্টেমে হবে না হ্যাঁ এই সিস্টেমে হবে তবে আমাদের যেহেতু আমরা স্টুডেন্ট তো আমাদেরকে সব বিষয়ে সব নিয়মে জানতে হবে তবে আমরা 1 থেকে 12 অঙ্কগুলো প্রথম অবস্থায় যদি শুধু এভাবেই করি তাহলে 13 থেকে বাকি অঙ্কগুলো করতে আমাদের সমস্যা পড়তে হবে কেননা 13 থেকে বাকি অঙ্কগুলো এই সিস্টেমে করা যাবে না আশা করি তোমরা বুঝতে পেরেছো তো সো এই সিস্টেমটা ভালো একটা সিস্টেম এবং এই সিস্টেমটা আমাদেরকে ফলো করতে হবে যাই হোক আমি এখন অঙ্কটা করছি দেখো শুরু করা যাক এখানে কি আছে a স্কয়ার আছে সো স্কয়ার নামটা করতে হবে আর এখানে কি আছে a টু দি পাওয়ার 4 আর a টু দি পাওয়ার 4 কে মিলাতে হবে এটা এখানে যা আছে তা মিলাতে হবে কি দিয়ে মিলাবো এখানে যা আছে তার নামটা পড়ে এটা নিয়ে মিলাবো তো শুরু করা যাক আমরা a স্কয়ার দিয়ে b কে পূরণ করি a স্কয়ার দিয়ে যদি b কে পূরণ করি তাহলে হবে a স্কয়ার b তো কি মিললো আমার এখানে তো আছে a টু দি পাওয়ার 4 তো বুঝতে আর বাকি রইলো না যে এখানে a আছে দুইটা এখানে a চারটা মিলাতে হবে সো এখানে আমি আরো দুইটা a দিলে a স্কয়ার হবে কত a টু দি পাওয়ার 4
এরপরে আসো আমরা এখানে যে যে একটা কাজ করে থাকি, আমরা অনেকেই a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 শব্দটা এভাবে বলে ফেলি যে a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 মিলে গেছে, বাস ক্রস। না, এটা কোনো এটা এটা হচ্ছে একটা ভিত্তি ছাড়া কথা। আমরা এর আগেও তোমাদেরকে দেখাইছি যে প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার, বাস এখানে a স্কয়ারটা প্লাস এখানে a স্কয়ারটা মাইনাস মিলি, যে এটা প্লাস এটা মাইনাস, বাস কাটাকাটি। তা এই যে এই কথাগুলো আমরা ভিত্তি ছাড়া একটা কথা বলে বলে ফেলি। এটা কেন করি আমি, এটা বুঝতে হবে। কাটাকাটিটা ঠিক আছে করা যাবে, কিন্তু এই যে এটা না বুঝে করাটা কিন্তু ঠিক হবে না। যেমন প্লাস এ স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার, এটাকে কাজ করলে হবে 0, এই জন্য আমরা এখানে কাটাকাটি করে ফেলি। ঠিক একইভাবে এই যে এই জায়গায় আমরা একটা ভুল কাজ করে থাকি, সেটা হচ্ছে a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 কিভাবে যদি বলে এটা মিলে গেছে বাস কাটাকাটি, এটা কোনো কথা না বা এটা কোনো ভিত্তি না। এটার একটা তাত্ত্বিক ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে খুব ভালো করে খেয়াল করো। আমি এখানে a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 ক্রস কেন গেছে তার বিষয়টা একটু বুঝাচ্ছি। a টু দি পাওয়ার 4 এর আগে কিছু নাই মানে কত, প্লাস। a টু দি পাওয়ার 4 এর আগে কিছু নাই মানে কত, প্লাস। আমি আগে বলেছি একটি অক্ষর প্রতীকের আগে যদি কোনো এক্স একটি অক্ষর প্রতীক, এক পদ বিশিষ্ট এক্স একটি রাশি, যেটা কিভাবে স্যার আপনি তো বললেন একটি পদ তৈরি করার জন্য 4টা জিনিসের প্রয়োজন, চিহ্ন প্রতীক, সংখ্যা প্রতীক, অক্ষর প্রতীক বা চলক, সূচক বা পাওয়ার প্রয়োজন, 4টি জিনিসের প্রয়োজন। বাট আপনি এখানে দেখি এখানে মাত্র তো অক্ষর প্রতীক বা চলক রয়েছে, এখানে বাকি 3টা জিনিস তো নাই। বাকি 3টা জিনিস আসলে আছে, নাই মানে প্লাস, নাই মানে কোনো সংখ্যা নাই মানে 1, কোনো পাওয়ার নাই মানে কত 1। এই বিষয়টা আমি আগেও বলেছি, এখনো একটু বলতেছি, এই জন্য বলতেছি a টু দি পাওয়ার 4 এর আগে কিছু নাই মানে কত, প্লাস। আর এখানে a টু দি পাওয়ার 4 এর আগে কিছু নাই মানে কত, প্লাস। আসো আমরা জানি যে যোগ অঙ্ক গুণ অঙ্কের শেষে গিয়ে আমরা যোগ করে থাকি, আর ভাগ অঙ্কের শেষে গিয়ে আমরা কি করে থাকি, বিয়োগ করে থাকি। আমি কি বোঝাচ্ছি সেটা যদি না মানে কি কোন টপিকস নিয়ে আলোচনা করছি সেটা মাথায় না থাকলে কিন্তু টপিকসটা ভালো করে বুঝবে না। আমি এটা বোঝাতে চাচ্ছি যে আমরা যে এখানে এই যে একটা কথা বলি যে মিলি গেছে এই জন্য ক্রস, মিলি গেছে এই জন্য ক্রস, আসলে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে এমন যে a টু দি পাওয়ার 4 এর আগে কিছু নাই মানে প্লাস, a টু দি পাওয়ার 4 এর আগে কিছু নাই মানে প্লাস। এই কথার অর্থ হচ্ছে ভাগটা পরে এসে বিয়োগ করতে হয়। আর আমরা জানি বিয়োগ অঙ্কের নিচের পদের আগে চিহ্ন পরিবর্তন হয়, বিয়োগ অঙ্কের নিচের পদের আগে চিহ্ন পরিবর্তন হয়। আমি সেদিকে যাচ্ছি না কেন পরিবর্তন হয়, আমরা অনেকে এই জায়গায় ভুল করি যে বিয়োগ অঙ্কে ভাগে বিয়োগ করতে হয়, ঠিক আছে। এরপরে আমরা এই কথাটা বলে থাকি যখন বীজগণিত রাশি বিয়োগ অঙ্ক করি, তখন আমরা বলে থাকি যে বিয়োগ অঙ্কের নিচের পদের আগে চিহ্ন পরিবর্তন হয়। কেন পরিবর্তন হয় সেটা অবশ্যই আমরা বলি না, আর সেটা এখনো আমি বলবো না, যেহেতু আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভাগ। আসো বিয়োগ অঙ্কের নিচের পদের আগে চিহ্নটা পরিবর্তন হয়, তাহলে আমি এখানে এটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। নিচের পদের আগে চিহ্ন কি আছে, প্লাস, প্লাস। তো প্লাসটা কি পরিবর্তন হয়ে কি হবে, মাইনাস হবে। তাহলে এবার শুরু করা যাক। a টু দি পাওয়ার 4 এর আগে কি আছে, প্লাস আছে, আর a টু দি পাওয়ার 4 এর আগে এখানে কি প্লাস আছে, ঠিক আছে, বাট আমাকে মাইনাস দ্বারা করা করতে হবে যেহেতু ভাগ বিয়োগকে সাপোর্ট করে, এবং আমি এখানে বিয়োগটাই করছি। তো শুরু করা যাক। তার মানে কি বোঝা গেল, এখানে কিছু নাই মানে 1, এখানে কিছু নাই মানে 1। তো প্লাসে মাইনাসে মাইনাস, 1 থেকে 1 গেলে 0, এই জন্য জেনারেলি আমরা এখানে কি দিয়ে দিই, ক্রস দিয়ে দিই। বিষয়টা এভাবে বলবো না কখনো যে a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 মিলে গেছে বাস ক্রস, না। এভাবে ক্রস দেওয়া যাবে, কিন্তু এ বুঝে ক্রস দেওয়া যাবে না যে a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 মিলে গেছে এর জন্য ক্রস। এভাবে এই থিঙ্ক নিয়ে বা এই চিন্তাধারা নিয়ে ক্রস দিলে কিন্তু ক্রস হবে, ঠিক আছে, বাট তোমার বুঝার কিছুটা বাকি থেকে যাবে। আশা করি তোমরা বিষয়টা বুঝেছো। আসো আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করছি। ধরো a কিউব b স্কয়ার, এটা দিয়ে আমরা ধরো ab কে ভাগ করব, ঠিক আছে। তো শুরু করা যাক, a b এরপরে a কিউব b স্কয়ার। তো এখন আমি কি করতে পারি, আমরা এখানে দেখতে পাচ্ছ a আছে। প্রথমত আমরা এর আগে এক পদ বিশিষ্ট বা একটি আক্ষরিক সহগ একটি আক্ষরিক সহগ। এখন এখানে কিন্তু দুটি আক্ষরিক সহগ, যদিও বা এটা একটা পদ এটা একটা পদ, বাট এটা একটা পদ ঠিক আছে, এটা একটা পদ ঠিক আছে, কিন্তু এ পদের যে অক্ষর প্রতীকগুলো সেটা কিন্তু ভিন্ন, এ বি। এখানেও কিন্তু অক্ষর প্রতীকগুলো ভিন্ন, এ বি। এখন আমাকে চিন্তা করতে হবে এই টাইপের অঙ্কগুলো যখন আমরা ভাগ করতে যাব তখন আমরা কি করব, যে এখানে এ আছে, এখানে এ আছে কিনা সেটা আমরা দেখব। এখানে এ আছে, হ্যাঁ আছে, এ আছে, এখানে কি আছে, হ্যাঁ আছে, এখানে কয়টা, 3টা। এখন তুমিই চিন্তা করো যে এর সাথে কি তুমি প্লাস কে পূরণ করে যদি এ কিউব পাও, আমার কোনো ই নেই। এর সাথে যদি 2 কে পূরণ করে যদি এ কিউব পাও, তাও আমার কোনো ই নেই। তো এবার আসো এখানে এ দিয়ে যদি আমি 2 কে পূরণ করি, ধরো এ দিয়ে আমি 2 কে পূরণ করলাম, তো এ দিয়ে 2 কে পূরণ করলে তো হবে 2a, বাট আমার এখানে কি আছে, এ কিউব আছে। সো আমি কি করব, তাহলে বুঝে গেল যে এখানে আছে কয়টা, একটা, এখানে আছে কয়টা, 3টা। তো বুঝে গেল যে এ দিয়ে এ স্কয়ার কে পূরণ করলে আমি আমার কাঙ্ক্ষিত এ কিউবটা পেয়ে যাব। এবার আসো
এবার চিন্তা করি আমি এখানে বি আছে, তো এখানে বি আছে, এখানে কি বি আছে? হ্যাঁ আছে। এখানে বি কয়টা? একটা। এখানে বি কয়টা? দুইটা। এ বি দিয়ে এ বি স্কয়ারকে ধরবো বা এটাকে মিলাবো। সো এখানে বি যদি একটা থাকে, তোমরা বুঝো, ধরো আমি এখানে বি দিলাম তিনটা, বি বি কিউব, তো বি বি কিউব হবে তো বি টু দি পাওয়ার 4, তো বি বি কিউব বি টু দি পাওয়ার 4, তো কি এটা কি মিললো? না মিললো না। আমি কি ক্রস দিতে পারবো? না দিতে পারবো না। কেন দিতে পারবো না? এখানে বি আছে, বির আগে আছে তো স্কয়ার, বাট এখানে বির আগে আছে কত? 4। তো কি করতে হবে আমাকে? আমাকে বি বি পূরণ করলে হবে বি স্কয়ার। দ্যাট মিন্স বি দিয়ে বি কিউব কেনা, বি দিয়ে প্লাস কেনা, বি দিয়ে 2 কেনা, বি দিয়ে বি কে পূরণ করলে বি স্কয়ার পাওয়া যাবে। যেহেতু আমাদের টার্গেট থাকবে বি স্কয়ার মিলানো। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। আসো আমরা আরো দুই একটা প্র্যাকটিস করি। যেমন যেমন তোমার x টু দি পাওয়ার 4 আর y কিউব, এটা দিয়ে আমরা x y কে বা x স্কয়ার y কে পূরণ করব। x স্কয়ার y স্কয়ার কে x টু দি পাওয়ার 4 y কিউব কে আমরা x স্কয়ার y স্কয়ার দ্বারা কি করব? ভাগ করব। শুরু করা যাক। এখন আমরা x স্কয়ার এবং y স্কয়ারটা লিখেছি, এখানে x টু দি পাওয়ার 4 এবং y কিউব লিখব। তো আগের মতো শুরু করা যাক। এখানে কি আছে? প্লাস, এখানে কি আছে? এখানে কি আছে? x, এখানে কি আছে? x। অঙ্কটাকে একটু আমরা বাড়ানোর চেষ্টা করি। এখানে x, এখানে x, তো এখানে x কয়টা? দুইটা। এখানে x কয়টা? চারটা। তাহলে বুঝে গেল যে এখানে দুইটা x দিলে এখানে আমার চারটা x মিলবে। এরপরে দেখতে পাচ্ছ এখানে y আছে, এখানে y আছে। এখানে y কয়টা? দুইটা। এখানে y কয়টা? তিনটা। তিনটা আমাকে মিলাইতে হবে যেভাবে হোক। তাহলে y আরো কয়টা দিতে হবে? আরো একটা দিতে হবে। y স্কয়ার y কি হবে? y কিউব। আশা করি তোমরা বিষয়টা বুঝেছো। এবার আসো, এই অঙ্কগুলো আসলে এভাবে বোঝাটা যতটা সহজ, এটা আর এটার মধ্যে এভাবে বোঝাটা একটু সহজ বেশি। অনেকে মনে করে বাস x স্কয়ার x টু দি পাওয়ার 4 কাটলে x স্কয়ার পাওয়া যাবে, y স্কয়ার y কিউব কাটলে y পাওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে, সহজ, এটা একটা নিয়ম, এটা এইভাবে করা যাবে। তবে আমি আবারও বলছি 1 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলো এইভাবে করা যাবে, বাকি অঙ্কগুলো কিন্তু এভাবে করতে হবে। তাহলে তুমি যদি 1 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলো যদি এভাবে করো, লঘিষ্ঠ আকারে করো, 13 পরে কি করবে বলো দেখি? 13 পরে তো আবার এভাবে করতে হবে। তো সো 1 থেকে সব অঙ্ক আমরা এভাবে করব এভাবে। এখন প্রশ্ন হলো কি আপনি কি এটা ইয়ে করছেন না? এটাও বুঝতে হবে, এটাও বুঝতে হবে। কিন্তু 1 থেকে 12 পর্যন্ত যদি আমি অন্য নিয়মে না করে 1 থেকে 12 পর্যন্ত এভাবে লঘিষ্ঠ আকারে করি, ঠিক আছে, করা যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু 13 থেকে বাকি অঙ্কগুলো এভাবে করা যাবে না, এভাবে করা যাবে না, এভাবে করতে হবে। তো আগ থেকেই তো এভাবে করাটা ভালো হবে। যদিও এটা আর এটা 1 থেকে 12 পর্যন্ত সকল অঙ্ক এভাবে করলে যতটা সহজ, এভাবে করলে ততটা সহজ না, কিন্তু এভাবে একটু একটু ক্রিটিক্যাল। তো এই ক্রিটিক্যালটা যদি আমি 1 থেকেই করি, তো আমার 13 নম্বর পর্যন্ত বা 13 পরের অঙ্কগুলো করতে আর কোনো সমস্যা করতে হবে না। আসো, বীজগণিতীয় রাশি ভাগ নিয়ে আমি আলোচনা করতে গিয়ে বই থেকে কোনো অঙ্ক সরাসরি না উঠিয়ে এখানে আমি একটা পদ নিয়ে, একটা পদ আগে বুঝেছি, এখন একটু হালকা পাতলা বোঝানোর পরে একটা পদের আলাদা আলাদা করে যে চিহ্নের ভাগ কিভাবে হয়, সংখ্যার ভাগ কিভাবে হয় এবং চলক সূচকের ভাগ কিভাবে হয়, এই বেসিক ধারণা দিয়েছি। আমরা ইনশাল্লাহ পরের ক্লাসে তোমাদেরকে আমি বীজগণিতীয় রাশির পূর্ণাঙ্গ বই থেকে কিভাবে করলে কিভাবে তোমাদের জন্য সহজ হবে সেটা উঠিয়ে আমি একটা দুইটা অঙ্ক করানোর চেষ্টা করব। এই বলে আমি আমার আজকের এই অনলাইন ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।